হ্যালো এভরিওয়ান। আমরা আজকে ক্লাস 12-এর স্যাম্পল কোয়েশ্চেন পেপার অফ ফিজিক্স নিয়ে আলোচনা করব। আমরা এতদিন টিবিসির জন্য কাজ করেছি, সিবিসির জন্য কাজ করেছি। এখন তোমরা দেখেছো আমরা ক্লাস 10-এর ও স্যাম্পল কোয়েশ্চেন পেপার বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন জন নিয়ে এসছেন। তো আজকে আমি তোমাদের ফিজিক্স ভাইয়া ক্লাস 12-এর স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো স্যাম্পল কোয়েশ্চেন পেপারটা এবার তোমরা জানো সবাই দুটো এক্সাম হবে, টার্ম 1 এন্ড টার্ম 2। তো এখন আমরা টার্ম 2 তো পরেই হবে, তাহলে আগে আমরা টার্ম 1 নিয়ে আলোচনা করি। মানে এই যে কোভিডের জন্যই তো সব এত বিশৃঙ্খলা, দোষারোপ করে লাভ নেই। তবে তাহলে টার্ম 1-এ আমাদের ইনস্ট্রাকশনস কি স্যাম্পল কোশ্চেন পেপারে? দ্য কোশ্চেন পেপার কন্টেইনস 3 সেকশনস, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। ঠিক আছে, আমাকে আজকে হয়তো দেখতে পাচ্ছ না, তো সবাই যে এইভাবে করেছে আমি এইভাবে করছি, তাহলে কোশ্চেন পেপার গুলোকে কেটে সেটে দেওয়া যাচ্ছে, তাই এই সুবিধাটা আমরা নিতেই পারি। তাহলে সেকশন এ, সেকশন বি, সেকশন সি। তাহলে আমরা 3টে ভিডিওতে তিনটে কভার করব। আজ সেকশন এ নিয়ে আলোচনা করছি। সেকশন এতে কয়টা কোশ্চেন আছে? 25টা কোশ্চেন। তোমরা উত্তর কটা করবে? কেবল 20টা উত্তর করলে হবে। ঠিক আছে, তাহলে আমরা বেশি আর কথা না বাড়িয়ে চলো শুরু করে নেওয়া যাক। তাহলে এখন আমরা সেকশন এ শুরু করছি। কোশ্চেন প্রথমটা কি বললো? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য প্রপার্টি অফ ইকুইপটেনশিয়াল সারফেস। ইকুইপটেনশিয়াল সারফেস সম্বন্ধে আগে আমরা জানি, তাহলে কি? দ্য সারফেস, what is equipotential surface? The surface that has same electric potential at every point. The surface that has same electric potential at every point, that's it, at every point is called equipotential surface. আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বললো? দে ডু নট ক্রস ইচ আদার। আচ্ছা, সাপোজ আগে আমরা তর্কের খাতিরে ধরেই নিলাম ক্রস করলো, কি হবে? এটা একটি ইকুইপটেনশিয়াল সারফেস, এটা আর একটা ইকুইপটেনশিয়াল সারফেস। আমরা কি জানি? ইকুইপটেনশিয়াল সারফেস আর ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার হয়। তাহলে এটা যদি E1 হয় আর এটা যদি E2 হয়, E1 is perpendicular to E2 না? E1 is perpendicular to E2 না? তাহলে দুটো যদি পারপেন্ডিকুলার হয় তবে তাদের তো দুটো ডিরেকশন হয়ে গেল না? এই একই ইলেকট্রিক ফিল্ডের তো দুটো ডিরেকশন হয়ে গেল। তো এটা কি পসিবল? পসিবল না। ঠিক আছে, তাহলে এটা ক্রস করে না, they don't cross each other। তাহলে এই বয়ানটা সত্য, এটা প্রপার্টি। আচ্ছা, এবার কি বলবো? the rate of change of potential with distance on them is 0। আমরা ধরে নিচ্ছি এটি একটি ইকুইপটেনশিয়াল সারফেস, এখানে একটি বিন্দু মানে পয়েন্ট এ আর একটি পয়েন্ট বি। তাহলে VA মাইনাস VV কত হবে? এটা তো একটা ইকুইপটেনশিয়াল সারফেস, তাহলে VA আর VB তো সমান, তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু 0, দ্যাট ইজ ডেল V ইকুয়াল টু 0। তো আমরা কি তাহলে কি বলবো? দ্য রেট অফ চেঞ্জ অফ পটেনশিয়াল উইথ ডিস্টেন্স অন দেম ইজ 0। তাহলে রেট অফ চেঞ্জ অফ পটেনশিয়াল 0 হয়ে গেল না? উইথ ডিস্টেন্স বললো, তাহলে DV ইকুয়াল টু 0 যাতে, তাহলে DV ডেল্টা আর ইজ ইকুয়াল টু 0 হবেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার 3 নাম্বারটা কি বলে? ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেয়ার কনসেন্ট্রিক স্ফিয়ার্স। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের সম্বন্ধে আমরা কি জানি?
all the electric field lines, hence lines of force are parallel to each other. ঠিক না? তাহলে যদি প্যারালাল হয়, আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইকুইপোটেনশিয়াল সারফেস পারপেন্ডিকুলার থাকে, তাহলে এই ক্ষেত্রে যদি পারপেন্ডিকুলার থাকে তা আমরা কি পাচ্ছি, এগুলোতে রেক্টেঙ্গুলার প্লেট, ঠিক না? তাহলে প্লেনস, রেক্টেঙ্গুলার প্লেনস বলা যায়, প্লেনস আর ইকুইপোটেনশিয়াল সারফেস, তাহলে কি তারা স্ফিয়ার হলো, কনসেন্ট্রিক স্ফিয়ার হলো না তো, তাহলে এটা প্রপার্টি না। দে ক্যান বি ইমাজিনারি স্ফিয়ার্স, হ্যাঁ হতে পারে। আইসোলেটেড পয়েন্ট চার্জের জন্য কি হয়, পজিটিভ চার্জের জন্য কি হয়, এরকম হয় না, ডিরেক্টেড আউটওয়ার্ডস ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে তার পারপেন্ডিকুলার কি হবে, আমরা যদি একটি স্ফিয়ার কল্পনা করি, এই যে স্ফিয়ারটা, এটাই তো ইকুইপোটেনশিয়াল সারফেস হবে, রাইট? তাহলে এই বয়ানটা সত্য, ঠিক আছে? তাহলে আমাদের নট দ্য প্রপার্টি কোনটা হবে, ফর এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দে আর কনসেন্ট্রিক স্ফিয়ার্স, ঠিক আছে? ফর এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দে আর কনসেন্ট্রিক স্ফিয়ার্স। বোঝা গেল? না বুঝলে রিভাইন্ড করে দেখে নিও, এমনিতেই বড় হবে, তাই আর রিপিট করছি না। দে ডু নট ক্রস ইচ আদার, হ্যাঁ ঠিক, কারণ যদি ক্রস করতো তাহলে তাদের দুটো ডিরেকশন হয়ে যেত, যেটা পসিবল না। দ্য রেট অফ চেঞ্জ অফ পটেনশিয়াল, আর একই পটেনশিয়াল সারফেসে যদি দুটো পয়েন্ট থাকে তাহলে তাদের তো কোনো পটেনশিয়াল ডিফারেন্সই হবে না, তাহলে তো রেট চেঞ্জ অফ পটেনশিয়াল উইথ ডিস্টেন্স অন দ্যাম ইজ জিরো হবেই। আর ফর এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দে আর কনসেন্ট্রিক স্ফিয়ার্স, এটা তো ভুল। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা তো কি হয়ে গেল, রেক্টেঙ্গুলার প্লেন হয়ে গেল, স্ফিয়ার্স তো হলো না কনসেন্ট্রিক, ঠিক আছে? তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। আর দে ক্যান বি ইমাজিনারি স্পেস, আইসোলেটেড পয়েন্ট চার্জের জন্য এটা কি হবে, আইসোলেটেড পয়েন্ট চার্জের জন্য স্ফিয়ার হবে। বোঝা গেল? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। চলো, নাম্বার 2 কোশ্চেন্স কি বললো, 2 point charges plus 8q and minus 2q are located at x equal to 0 and x equal to L. তাহলে প্লাস 8q চার্জকে পয়েন্ট করি আমরা, পয়েন্ট করা হলো, মাইনাস 2q চার্জকেও পয়েন্ট করলাম, এটা কত, x equal to 0, x equal to L। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, মানে তাদের মধ্যে দূরত্ব কত, বা ডিস্টেন্স বিটুইন দেম কত, L। ওকে, প্লাস 8q মাইনাস 2q। তাহলে আমাদের যে কি বললো আমাদের কোশ্চেনে, দ্য পয়েন্ট অন এক্স অ্যাক্সিস এট হুইচ net electric field is 0 due to these charges is, আগে তাহলে আমরা চার্জটাকে প্লেস করি, একটা চার্জ বসালাম, একটা চার্জ বসাবার ফলেই তো আমাদের 0 ইলেকট্রিক ফিল্ড পাবো না। তাহলে এটা কোথায় বসাতে পারি আমরা চার্জটাকে, এই জায়গাতে বসাতে পারি, এখানে বসাতে পারি, এই সাইডেও বসাতে পারি। তাহলে করে দেখা যাক, চলো আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি জানি, কে লিখে ফেলি, 1/4πε0 কে আমরা চলো কে লিখে ফেলি। ওকে, তাহলে এটার জন্য কিউ যদি ধরি, আমরা এটাকে E1 ধরে নেই, এই সাইডেরটাকে, আর এটাকে E2 আমরা ধরে নেই। ওকে, তো যেখানেই থাকুক তার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা x, ওকে x ধরবো, x না p ধরি, এটা কত হবে, L minus p। ওকে, তাহলে E1 is equal to E2 হতে হবে, কারণ যেখানে ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে সেখানে তো কি, মানে দুটোর জন্যই তো ইলেকট্রিক, মানে কনসেপ্টটা দেখো কিভাবে আসছে। এই যে দুটো আমরা আনলাম, বললো কি এই এক্স অ্যাক্সিসের উপর আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড 0 কোথায় সেটা বের করতে হবে। ওইটা বের করার জন্য আমরা কি করব, আর একটা চার্জকে প্লেস করব, যার ফলে কি দুটো দিকে ইকুয়াল হয়ে যাবে। তাহলে ওইটা ইকুয়াল করলেই তো আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব, তাই নয় কি?
আচ্ছা দেখো আমরা এটা কিভাবে করেছি এই জায়গাটা একটু দেখে নাও। এটা আমরা প্লাস কিউ, এটা টেস্ট চার্জ দেবো। এটা আমার লেখাটা এভাবে না লিখে এভাবে লিখতাম, টেস্ট চার্জ। ওকে, এখানেও তো প্লেস করতে পারতাম, এখানেও প্লেস করতে পারতাম, বললাম তো। এখানে যদি হয়, আমরা এখানের ব্যাপারটা দেখি একটু। এটা কি প্লাস চার্জ না? ঠিক আছে, এটা কি প্লাস চার্জ? তো তাহলে এটা দেখে কি রিপেল করবে, কারণ লাইক চার্জেস রিপেল আছে তো। তাহলে এইদিকে তাদের ডিরেকশনটা হবে। এবার এটা তো নেগেটিভ চার্জ -2q, ঠিক? তো এটা তো তাকে অ্যাট্রাক্ট করবে, তাহলে এটাও তো এইদিকে হবে। এটাকে লিখে নিই E1, এটাকে লিখে নিই E2। ওকে, তো এটা যদি এদিকে হয় আর এটাও যদি এদিকে হয়, তাহলে দুটো তো পজিটিভ প্লাস হয়ে যাবে। তাহলে এই পয়েন্টে এটাকে যদি আমরা রাফলি কি ধরা যায়, m, E at m is not is equal to 0। কিন্তু এখানে যদি দেখি, আমরা একটু লক্ষ্য করি, তাহলে কি হচ্ছে, এটাকে কি লেখা যায়, En is equal to, এই ক্ষেত্রে কি, এটা তো E1 তো এদিকেই থাকবে, কিন্তু যেহেতু এটা এদিকে এসে পড়েছে, তাহলে মাইনাস আর প্লাস অ্যাট্রাকশন হবে, তাহলে উল্টো দিকে হবে E2। তো এটার কন্ডিশন কি, E1 মাইনাস E2। আমরা এই ডান দিকটাকে তো অবশ্যই সবসময় পজিটিভ ধরে রাখি, তাহলে E1 মাইনাস E2 এটা 0 হতে পারে। তো এটার কন্ডিশন কি, E1 ইজ ইকুয়াল টু E2। চলো দেখা যাক। আমরা এখানে দেখছো কি তোমরা, নিচে দেখতে পারেন না? তাহলে দেখে নাও এবার। En is equal to E1 minus E2 is equal to 0, তাহলে E1 is equal to E2। এখানে কি হচ্ছে, E1 আর E2 অপোজিট সাইডে, অপোজিট থাকলেই তো তাদেরকে এক সময় রেজাল্টেন্টটা 0 আসতেও পারে, কিন্তু সেম দিকে যদি থাকে এটার নেগেটিভ হবে নাহলে পজিটিভ হবে। না, সেম দিকে থাকলে তো অবশ্যই পজিটিভ, আর এই দিকটাকে তো আমরা পজিটিভ ধরেছি ওই, ঠিক, মানে রাইট হ্যান্ড সাইডটা। ওকে, তাহলে কিউ, সরি, E1 is equal to E2, কে, আমরা তো শুধু একটি চার্জ নিয়ে কাজটি করব, ঠিক আছে, ইন্টু 8q ডিভাইডেড বাই দূরত্বটা কত। এবার আমাদের দূরত্বটাকে নিরূপণ করতে হবে। ওকে, আমরা এখানে কি ধরেছিলাম, পি না? তাহলে আমরা এই দূরত্বটাকেই পি ধরে নিই। এটা পি হবে না, যেহেতু এখানে তো 0 হতেই পারে না। এটা যদি পি হয়ে যায়, বুঝতে পারা যাচ্ছে, এটা যদি পি হয়ে যায়, এটা কত, এল প্লাস পি না? এই পুরো দূরত্বটা বুঝতে পারছো? আবার আঁকি না হলে নিচে, এখানে চার্জটা আছে, এটা কত, এল। এটা যদি পি হয় তাহলে এই জায়গাটা কত হবে, এল প্লাস পি, রাইট? এই জায়গাটা একটু বোঝো, তারপর আমি ট্রিক দেখিয়ে দেবো। এল প্লাস পি, তাহলে E1 এর জন্য কত হচ্ছে, এল প্লাস পি হোল স্কোয়ার। ডান। এখানে কিউ ইন্টু, আমরা কি চার্জের এটা লিখবো, সিম্বলটা কি লিখবো বলো? এটা নিয়ে তোমাদের কি ধারণা, বলতে পারবে? ওরা কি লিখবো দেখো, তাহলে এটা কি হবে, আমরা জেনারেলি চার্জটাকে লিখবো না, ওকে, মানে সাইনটাকে লিখবো না, আমরা পটেনশিয়ালের ক্ষেত্রেই সাইনটাকে লিখবো। এটার দূরত্বটা কত, এখানে যদি -2q আর এখানে 8qটা আসে, আর এখানে যদি আমাদের সেই রেস্ট চার্জটা বসাই, তাহলে এটা দূরত্ব পি, এটা কত, এল প্লাস পি, তাহলে এটা হোল স্কোয়ার। এখানে যদি আমরা সলভ করি তাহলে এটা কি হবে, কে ক্যান্সেলড আউট, 8q 2q, এখানে 4 এসে পড়বে, ঠিক? তাহলে এবার আমরা রেসিপ্রোকাল করে দেব, এল প্লাস পি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4p হোল স্কোয়ার। তাহলে আমরা যদি আন্ডার রুট করি, এল প্লাস পি ইজ ইকুয়াল টু 2p, হয়ে গেল? যদি হয়ে গিয়ে থাকে তাহলে কি হতে পারে, L is equal to P, so P is equal to L, এটা হতে পারে, ঠিক? আমরা এখানে কিন্তু আরেকটা জিনিসও হতে পারতো, আমরা তো পজিটিভটা নিলাম, L plus P is equal to যদি L plus P is equal to যদি আমরা -2p নিতাম, তখন কি হতো বলো?
দেখি L is equal to minus of 3p. Okay, L is equal to P is equal to minus of L by 3. এই সাইডটা হতো নেগেটিভ, তাহলে এই জায়গাটাতে হতো। ওকে, বুঝতে পারা গেল এই জায়গাটা? একটু দেখো, কিন্তু এখানেও একটা ফের আছে, দেখবে বলছি। আচ্ছা, আমরা তো এটা বের করলাম, আমরা কি তখন এই জায়গাটা আলোচনা করেছিলাম? এখানেও তো হতে পারে, এখানেও তো হতে পারে। তো এই যে পজিটিভ চার্জটার সঙ্গে যেখানে আমরা যদি টেস্ট চার্জটা এখানে রাখি, তাহলে কি রিপিল করবে, তাহলে কি দূরে ঠেলে দেবে। আর নেগেটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করবে E2। তাহলে আমাদের করতে হবে কি, দেখো এখানে কি দূরত্বটা কত, সেই যদি আমি P ধরি, এখানে দূরত্বটা ছোট না, আবার চার্জটাও তো বড়, তো এটা তো বেশি দূরে ঠেলে দেবে। কিন্তু এখানে কি চার্জটাও ছোট -2q এবং দূরত্বটিও কম, দূরত্বটিও বেশি, যার ফলে কি আমরা তো জানি কি E ভ্যারিজ 1/r²। তো এটা যত বড় হবে ইও তত ছোট হতে থাকবে, ঠিক হতে থাকবে। তো তাহলে E1 ইজ ভেরি ভেরি গ্রেটার দেন E2, তাহলে এখানেও হবে না, কারণ এটাই তো বেশি দূরে ঠেলে নিয়ে যাচ্ছে, এখানে তো হবে না, তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, P is equal to 2। তাহলে চলো এটার আমরা একটা শর্ট ট্রিক, আমি পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ এবং পজিটিভ নেগেটিভ দুটোর জন্য দিয়ে দিচ্ছি। ওকে, সেটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো আমরা দুটো এখানে নিলাম, একটি Q1, দুটোই পজিটিভ। ওকে, Q1 Q2 আমরা এখানেও হতে পারতো, তো এখানে হলে কি, এখানে আমরা টেস্ট চার্জ দিলাম, এখানে হলে কি এটা এদিকে ঠেলতে চাইবে, E1 এটা ওদিকে ঠেলতে, মানে Q2 রিপিল করতে চাইবে তো দুনো দিকেই, তাহলে Q2 কি করতে চাইবে, দেখো Q2 তাকে অপোজিট সাইডে রিপিল করতে চাইবে। ওকে, তাহলে এই সাইডে মানে বাঁ দিকে রিপিল করতে চাইছে, ঠিক। তাহলে আর এখানে যদি হতো Q0টা, Q1 এদিকে হতো, E1 এদিকে হতো, E2 কোন দিকে হতো, E2 হয়ে যেত এই সাইডে, এই দিকে। ওকে, রিলেটেড টুয়ার্ডস দি রাইট সাইড। তো দুইটাই যদি এই দিকে হতো, E1 প্লাস E2 প্লাসই তো হতে থাকতো, ঠিক না? জিরো তো হতো না, দুটোর অ্যান্সার কখনো জিরো হতো না। এখানেও সেম কেস, বোঝা গেল? কারণ E1 এর জন্য ওইদিকে যাবে, E2 এর জন্য ওইদিকে যাবে, তাহলে কি E1 প্লাস E2 is never is equal to 0। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা একটা শর্ট ট্রিক শিখতে চেষ্টা করি। প্লাস দুটোই যদি প্লাস চার্জ হয় কিংবা দুটোই যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো কোথায় হবে, দুটোর মাঝখানে। ঠিক আছে, E0 আমি লিখে দিচ্ছি, E is 0 between the charges near to smaller charge। ঠিক, Q1 is equal to smaller charge আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি হবে, x, তাদের মধ্যবর্তী যদি দূরত্ব L হয়, ঠিক আছে, আমরা এই যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো সেটাকে যদি আমরা x দূরত্বে ভাবি, আর Q1 যদি ছোট চার্জটা হয়, তাহলে এখানে লিখে দিচ্ছি কমেন্টে Q1, উল্টো লিখেছি, Q1 is less than Q2, তাহলে x is equal to হয়ে যাবে আন্ডার রুট Q1 by Q2 প্লাস Q1 into L। বুঝতে পারা গেল? মনে রাখতে হবে। ঠিক আছে, এটি হলো ট্রিক, শিখতে পেরেছি আমরা, রিপিট করতে লাগবে। কি হলো, দুটোই যদি সিমিলার চার্জ হয়, যেদিকে ছোট চার্জ সেটার সঙ্গে যদি x দূরত্বে, মিডলেই তো থাকবে জিরো ইলেকট্রিক ফিল্ডটা, সেটার সঙ্গে যদি x দূরত্ব হয়, তাহলে
x ইজ ইকুয়াল টু হয়ে যাবে আন্ডার রুট q1 বাই কিউ আন্ডার রুট q2 প্লাস আন্ডার রুট q1 ইন্টু l। ঠিক আছে, বোঝা গেল? এবার অপোজিট চার্জের জন্য দেখাই। যদি এবার অপোজিট চার্জ হতো তখন কি হতো? প্লাস মাইনাস। ওকে, আমরা এখন কি দেখলাম? আউটসাইড দি চার্জ। কারণ এখানে যদি প্লাস কিউ নটটা ধরে নিতাম, আমরা এটা ধরে নিয়ে করছি কারণ টেস্ট চার্জ তো। ঠিক আছে, এই সাইডে হতো E1, এটাও তো এই সাইডে হতো কারণ এটাতে অ্যাট্রাকশন হচ্ছে। এখানে আমি Q1 ধরে নিলাম, এটাকে আমি Q2 ধরে নিলাম। বুঝতে পারা গেল? ঠিক আছে, যদি হয় তাহলে কি হবে? E1 ইজ সরি Q1 এর জন্য E1 রাইট সাইডে কি পজিটিভ ডিরেকশনের দিকে আর কি, Q2 এর জন্য কি পজিটিভ ডিরেকশন। কিন্তু এখানে গেলে কি হবে? এটা এই সাইডে Q2 এর জন্য মানে নেগেটিভ ডিরেকশনের দিকে, আর এটা পজিটিভ। তাহলে কি E1 প্লাস E2 ইজ ইকুয়াল টু 0 হবে। সো E1 ইজ ইকুয়াল টু মাইনাস। এখানে মাইনাসটা কোথায় চলে যাবে বলতো? এইখানে যে মাইনাস সিম্বলটা ওইখানে দেখেছ, আমরা ইকুয়াল টু লিখে ফেলেছি বলে মাইনাস সাইনটা কিন্তু আর ইউজ করিনি। এখানে কি করতে হয়েছে? প্লাস লিখেছি, মাইনাস সাইনটা ইউজ করেছি। তাহলে চার্জের সাইনটা আমরা যদি ইউজ করি তাহলে আমাদের এটা চার্জের কোনো মানে সাইনের কোনো সমস্যা হবে না। বুঝতে পারা গেল? ঠিক আছে, তাহলে আবার এটাই দেখো, এই সাইডেও তো হতে পারতো, কিন্তু আমরা এই সাইডেও তো হতে পারতো। ঠিক কখন হবে এটা আমাদের দেখতে লাগবে। E1 কিভাবে হবে? E1 এই সাইডে হবে, E2 হিসাবে, কারণ প্লাস প্লাস রিপিল, তাহলে অপোজিট ডিরেকশনে যাবে, মানে তার অপোজিট ডিরেকশনে যায়, মানে প্লাস চার্জের অপোজিট ডিরেকশনে যাচ্ছে। আর E2 এর জন্য কি? নেগেটিভ চার্জের জন্য কি? অ্যাট্রাকশন, তাহলে পজিটিভ ডিরেকশনের দিকে যাচ্ছে, মানে আমাদের রাইট সাইডে যাচ্ছে। তাহলে কি এখানেও E1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ E2 হতে পারে, সেখানে কি ইকুয়ালাইজেশন হবে, জিরো ইলেকট্রিক আমরা পেতে পারি। তাহলে ফর্মুলাটা আমরা কি লিখব? আগেই আমরা এজিউম করে নিচ্ছি Q1 ইজ লেসার দেন Q2, Q1 ইজ লেসার দেন Q2। তাহলে E ইজ 0, মানে ইলেকট্রিক ফিল্ড ইজ 0 আউটসাইড, বাইরে হবে, নিয়ার দ্য স্মলার চার্জ। এখানে আমরা কাকে স্মলার চার্জ নিয়েছি? Q1 কে। তাহলে x এর ফর্মুলা কি হবে? যদি x টা ওই ছোট চার্জের সঙ্গে দূরত্ব, সাপোজ এটাই হলো দূরত্বটা, এখানে আমাদের Q1 কে আমরা ছোট নিয়েছি, আন্ডার রুট Q1 বাই Q2 মাইনাস Q1 ইন্টু L। ঠিক আছে, তাহলে আমরা এটা চেক করি। আমাদের কোশ্চেনে কি ছিল? প্লাস 8Q মাইনাস 2Q। ঠিক, তাহলে আমরা ফর্মুলাতে বসিয়ে দেখি Q1 কত, ছোট চার্জটা কত? 2, শুধু চার্জের ভ্যালুটাই বসাই। ওকে, একদম বড় চার্জটা কত? 8 মাইনাস 2, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? L, রুট 2 বাই 2 রুট 2 মাইনাস রুট 2 ইন্টু L। তাহলে রুট 2 বাই 2 মাইনাস রুট 2 কত? শুধু রুট 2 ইন্টু L, 1 হয়ে গেল। তাহলে L পাওয়া গেল। আমাদের অ্যান্সার কি ছিল? L। তাহলে অ্যান্সার ঠিক আছে। সো x যদি আমরা ফেলি, x ইকুয়াল টু কত হবে? আগের L ছিল প্লাস L ইকুয়াল টু 12। অ্যান্সার কত হবে? 12। বোঝা গেল? এটা অনেকটা সময় নিয়ে করালাম কারণ কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা একটু সময় নিয়ে করলাম। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমাদের দুটো কোশ্চেন করতে 22 মিনিট লেগে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের 1 ঘন্টা 30 মিনিট লাগলো, আমরা এটা আজকে কমপ্লিট করে নেব। আজকে মহালয়ার রাত্রি, এখন বাজছে 1:34। চলো তবুও করতে থাকি আমরা। নেক্সট কোশ্চেন কি বললো? An electric dipole of moment P is placed parallel to the uniform electric field. An electric dipole of moment P is placed parallel to the uniform electric field. Okay, আগে আমাদের ইলেকট্রিক ডাইপোল রাখতে দেবো, প্লাস মাইনাস। ঠিক আছে,
আমরা ইলেকট্রিক ডাইপোলটা এঁকে নিলাম, সরি এখানে প্লাস না, এখানে মাইনাস দিই আমরা, তাহলে আমাদের সুবিধা হচ্ছে আর কি। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সাপোজ প্যারালাল টু দি ডাইপোল। তো ডাইপোলের আমরা কি জানো একটা জিনিস, যেটা যদি 2L হয় আর এটা যদি কিউ মানে মাইনাস কিউ, এটা যদি প্লাস কিউ হয়, তাহলে ডাইপোল ইজ ইকুয়াল টু 2Q, সরি কিউ ইন্টু 2L, 2QL। বোঝা গেল? 2L কেন নিলাম? মিড পয়েন্টটাকে আমরা যদি তাদের মধ্যে L ধরি, তাহলে P ইকুয়াল টু 2QL। ঠিক? আচ্ছা, এবার আমাদের যেই ইলেকট্রিক ফিল্ডটা ছিল, তা আমরা ডিরেকশনটা কি করলাম, তাকে চেঞ্জ করে দিলাম। কি করলাম? আগে ইনিশিয়ালি কি থিটা ইকুয়াল টু 0 উইথ ইলেকট্রিক ফিল্ড, ঠিক? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কেবল 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রিতে ছিল, এখন কততে চলে গেল অ্যাকর্ডিং টু দি কোশ্চেন? 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার হয়ে গেল। ঠিক 90 ডিগ্রি। তাহলে এখন থিটা কত? 90 ডিগ্রি। আমরা কত জানি? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পিই cos theta 1 cos theta, এটা ই কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, তাহলে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। পি তো আমাদের জানা পিই, আমাদের এখানে পি টার্মে যেতে দিয়েছে দেখো, তাহলে আমরা পি রেখে দিলাম। cos theta 1 কত? cos 0 মাইনাস cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি কত? 0, cos 0 কত? 1, তাহলে অ্যান্সার হবে কত? পিই। বোঝা গেল? এটা আশা করি বুঝবে তোমরা, এত গভীর আলোচনা প্রয়োজন নেই। আগেরটা করেছি কারণ আগেরটা শর্টকাটটা দিতে গেলে ওই যদি না বলি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। 3 ক্যাপাসিটার্স 2 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড, আচ্ছা 2 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড সিরিজে লাগানো আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে? আমরা জানি সিরিজের ক্ষেত্রে কত হয়? 1/C ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 হয়। তাহলে 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/2 প্লাস 1/3 প্লাস 1/6। ঠিক? তাহলে 3, এটা তো আমাদের নর্মাল এলসিএম করে, তাহলে 6/6 is equal to 1, so equivalent capacitance equal to 1 microfarad। বুঝা গেল? এটা আশা করি বোঝাতে হবে না, এটা ফর্মুলা ইউজ করে আমরা অ্যান্সারটা বলে দিলাম। কত অ্যান্সার? 1 মাইক্রোফ্যারাড। বোঝা গেল? কত? 1 মাইক্রোফ্যারাড। তাহলে এবার এই কোশ্চেনটা দেখো, 2 point charges placed in a medium of dielectric constant F are at a distance R between them। ঠিক কি? constant 5 ডাইলেকট্রিক কনস্ট্যান্টটাকে কি দিয়ে আমরা ডিনোট করি? আইদার কাপ্পা অর ইআর। ঠিক আছে? ইআর কে আমরা রিলেটিভ পারমিটিভিটিও বলি। তো রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি বলি? রিলেটিভ পারমিটিভিটি আর কি? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে? এটা ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো permittivity of the medium to the permittivity of vacuum। ঠিক আছে? এটার যদি আমরা রেশিওটা করি তাকে আমরা বলছি ইআর অর কাপ্পা, দ্যাট ইজ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা হলো তার ডেফিনিশন। বোঝা গেল? তো এবার আমাদের সেই ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মিডিয়ামের ফোর্সটা কত? এফএম। এফএম ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন এম ইন্টু Q1 Q2 বাই
আর আরই তো আর স্কোয়ার। আর এফ নট কি 1 বাই মানে এফ নট মানে কি ভ্যাকুয়াম বা এয়ারে 1/4/epsilon নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমরা যদি এফ এম বাই এফ নট দেখো এফ এম বাই এফ নট যদি করি তাহলে কি আসলো, আমরা এই জায়গাটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 4/4 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি এটা যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে ই নট বাই ই এম নট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমাদের কি লাগছে, এফ নট চাই, এফ নট ইজ ইকুয়াল টু কি হয়ে যায় ই এম বাই ই নট ইন্টু এফ এম হয়ে যাচ্ছে। সো এফ নট কি ই এম বাই ই নট ইজ ইকুয়াল টু কি ই আর এর ভ্যালু কত এফ ইন্টু এফ এম, এফ এম এর ভ্যালু আমাদের কত দিয়ে দিয়েছে এফ, তাহলে এফ নট ইকুয়াল টু 5f। বোঝা গেল? তাহলে আমাদের লক্ষণীয় বিষয় এখানে কি কি, এফ নট বাই এফ এম ইজ ইকুয়াল টু epsilon m by epsilon naught is equal to epsilon r or kappa, that is dielectric constant। ঠিক, এটাই হলো আমাদের এই কোশ্চেন থেকে জানার বিষয় ছিল। বোঝা গেল? তাহলে অ্যান্সার কি 5f হবে। কোশ্চেন নাম্বার 5 কি হবে 5f। ঠিক আছে, চলো এবার কত কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 আমাদের কি বলছে, which statement is true for Gauss law বা Gauss law। ঠিক আছে, Gauss law স্টেটমেন্টটা আমরা আগে একটু লিখে নিই। the net electric flux কি the net electric flux through a closed surface is 1 by epsilon times the net charge enclosed by the surface times the 1 by epsilon times the net charge enclosed by the surface। ঠিক আছে, গাউস ল এই কথাটা বলছে the net flux। তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই কি লিখব, ইলেকট্রিক ফ্লাক্স through a closed surface is equal to q net inside upon epsilon। যেহেতু আমরা এয়ার মিডিয়ামে নেই তাহলে এপসিলন নট লিখে নিতে বা ভ্যাকুয়ামে নেই এপসিলন নট লিখে দিতেই পারি। এটা আবার কি হয়ে যায় ই ডট দিয়ে। আমরা ক্লোজড ইন্টিগ্রাল কেন ইউজ করলাম, কারণ এটা ক্লোজ সারফেস দিয়ে হয়। তাই এটা হলো আমাদের গাউস ল বা গজ ল জানার মানে এটাই স্টেটমেন্টটা আর কি। তাহলে অল দ্য চার্জেস ওয়েদার ইনসাইড অর আউটসাইড, আমরা এখানে কি বলছি থ্রু এ ক্লোজ সারফেস নেট চার্জ এনক্লোজড। এটা যদি একটা গাউসিয়ান সারফেস হয় তার ভিতরে যেই চার্জ আছে সেগুলোই তো করবে। বোঝা গেল? এটার জন্য আমরা পেয়ে যাব তাহলে অল দ্য চার্জেস ওয়েদার ইনসাইড অর আউটসাইড দ্য গাউসিয়ান সারফেস কন্ট্রিবিউট না, যেগুলো ইনসাইডে থাকে এটা হলে ঠিক ছিল কিন্তু আউটসাইডেরটা ভুল। ইলেকট্রিক ফ্লাক্স ডিপেন্ডস অন দ্য জিওমেট্রি অফ দ্য সারফেস। আরে ইলেকট্রিক ফ্লাক্স যে আমরা লিখলাম এটা কি জিওমেট্রির উপর কোথাও ডিপেন্ড করলো না তো, তাহলে এই স্টেটমেন্টটাও ভুল। Gauss theorem can be applied to non-uniform electric field। সাপোজ আমরা একটা আইসোলেটেড পয়েন্ট চার্জ নিলাম, তার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কি ডিরেক্টেড রেডিয়ালি আউটসাইড না, এটা কি ইউনিফর্ম হচ্ছে নি, ইজ প্রপোর্শনাল 1/r²। ঠিক আছে, যত আর মানে দূরে যাচ্ছে ততই স্ট্রেংথ কমতে থাকছে। তাহলে কি এটা ইউনিফর্ম হলো? ইউনিফর্ম কখন হয়? যখন আমরা প্যারালালি আঁকি ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলাকে, ঠিক না? তাহলে এটা তো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমরা এখানে কি করি গাউসিয়ান সারফেস আঁকি না। ইট ইজ গাউসিয়ান সারফেস আঁকে তো আমরা সেখান থেকে প্রমাণ করি যে এই চার্জের জন্য ইজ ইকুয়াল টু
ইলেকট্রিক ফিল্ড বের করি না আমরা, কিউ বাই আর স্কোয়ার করি তো, তাহলে এটা ট্রু। আর একটা কথা, ইলেকট্রিক ফিল্ড ওভার দি গাউসিয়ান সারফেস রিমেইনস কন্টিনিউয়াস অ্যান্ড ইউনিফর্ম অ্যাট এভরি পয়েন্ট। ইলেকট্রিক ফিল্ড ওভার দি গাউসিয়ান সারফেস, এটাই আমাদের একটি শর্ত, যে আমরা সাপোজ একটি স্ফিয়ারের জন্য বের করব, তার জন্য আমরা কি করি, একটি সিলিন্ডার আঁকি না? যদি আমরা একটি স্ফিয়ারের জন্য বের করতে হয়, আমরা একটি সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস আঁকি, তো যদি আমাদের কি হয়, আমরা আঁকি যাতে আমরা বের করতে পারি। ঠিক ঠিক বলছি তো? আচ্ছা, এটা এরকম আঁকতে পারি, মানে যেখানে আমার যেটা সুবিধা। একটি সিলিন্ডারের জন্য একটি সিলিন্ডারের যদি আমরা বের করতে চাই চার্জ ডিস্ট্রিবিউশন, তাহলে তার জন্য কি আমরা একটি সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস আঁকি না? আমাদের শর্তই হলো সেটি। আমি ওকে বলে দিচ্ছি, the electric field is symmetric, that is equal, constant or same at all points of Gaussian surface. Electric field should be constant and uniform at every point. নাহলে গাউস ল ভ্যালিড কিন্তু অ্যাপ্লিকেবল না। গ্রিফিথ সাহেব বলে গেছিলেন একটি কথা, Gauss law is always applicable but not always useful. গ্রিফিথ সাহেব বলে গেছিলেন কি, Gauss law is always applicable but not always useful. বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো? দেখো, all the charges whether inside or outside the Gaussian surface contribute to the electric field. শুধু ইনসাইডের গুলো করবে। ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অন দ্য জিওমেট্রির উপরে কি ডিপেন্ড করে? করে না তো, এখানে কোথাও নেই তো জিওমেট্রির উপর ডিপেন্ড করে। গাউস থিওরাম ক্যান বি অ্যাপ্লাইড টু নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, পয়েন্ট চার্জের জন্য, আইসোলেটেড চার্জের জন্য তো অ্যাপ্লাই করলো, দেখলাম আমরা। দ্য ইলেকট্রিক ফিল্ড ওভার দি গাউসিয়ান সারফেস রিমেইনস কন্টিনিউয়াস অ্যান্ড ইউনিফর্ম এট এভরি পয়েন্ট। হ্যাঁ, এটা আমাদের ইউনিফর্ম হতে হবে, এটা আমাদের একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এবার 7 নাম্বার কোশ্চেন। চলো তাহলে আমরা একটা দেখি। এবার কি বললো, এ ক্যাপাসিটর প্লেটস আর চার্জ বাই ব্যাটারি উইথ ভি ভোল্টস। তাহলে আমরা আগে ধরে নিই একটি ক্যাপাসিটর আছে, সি, ঠিক, ভোল্টস হলো ভি। আমরা যদি চার্জিং শুরু করি, এখানে কি চার্জ একুমুলেট হতে শুরু করবে, তো তারপর কি করলাম, আফটার চার্জিং ব্যাটারি ইজ ডিসকানেক্টেড অ্যান্ড এ ডাইইলেকট্রিক স্ল্যাব। তাহলে এবার কি করা হলো, শুধু এই জায়গাটায় আঁকছি, একটি ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করে দেওয়া হলো। আমাদের মনে আছে আমরা কিন্তু একটু আগে এখানে সরি ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করেছি। তা কি মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, আমরা কি এটাকে ইআরও লিখেছিলাম, আর ইআর কি বলেছিলাম, ইএম permittivity of the medium to upon permittivity of air. বোঝা গেল, permittivity of the medium to permittivity of air। তাহলে এখানে কি চার্জ তো কনজার্ভ থাকে, তাহলে কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু কি, কিউ হয়ে যাবে কনজারভেশন অফ চার্জ। লিখে দিচ্ছি, চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্টার্বড বাট ক্যান বি ট্রান্সফার্ড। ঠিক আছে, তো এখন আমাদের আগে কি ছিল, তাহলে এখানে আমাদের কি কিউ ইজ ইকুয়াল টু কিউ ড্যাশ হবে, ঠিক, কিউ ইজ ইকুয়াল টু কি সিভি, এগুলো আমাদের জানা আছে, এগুলো জানা থাকা দরকার, সি ড্যাশ ভি ড্যাশ। ঠিক আছে, তাহলে আগে সি কত ছিল, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য আমরা জানি কত হয়ে যায়, এপসিলন নট এরিয়া, ওভারল্যাপিং এরিয়া, অ্যাকচুয়ালি এটা হলো ওভারল্যাপিং এরিয়া, ডি হলো ডিস্টেন্স বিটুইন দেম। আশা করছি এগুলো লিখতে হবে না, এগুলো জানো, আমরা ধরে নিয়ে পড়ছি। আচ্ছা, এপসিলন নট, এবার সি ড্যাশ কত, ইএম হয়ে যাবে, ইএম এ বাই ডি। তো ইএম এর জায়গায় আমরা এখান থেকে কি লিখতে পারি, ইআর ইন্টু ই নট। তো ইআর কে কি কাপ্পা বা কে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ই নট, তাহলে কে ই নট ইন্টু এ বাই ডি আমরা লিখেছি। তাহলে এপসিলন নট
এ বাই ডি কে আমরা কি লিখেছি সি, সো দেখতে পাওয়া যাচ্ছে, সো সি ড্যাশ ইকুয়াল টু কে সি। ঠিক আছে, কি লিখতে পারলাম, সি ড্যাশ ইকুয়াল টু কে সি। সিভি ইজ ইকুয়াল টু সি ড্যাশের জায়গায় কি লিখতে পারি, কে সি ইন্টু ভি নট। তাহলে সি সি ক্যান্সেলড আউট, সো ভি ড্যাশ, সরি ভি নট না, ভি ড্যাশ ভি ইকুয়াল টু ভি বাই কে। তাহলে অ্যান্সার আমাদের কি এসে পড়লো, ভি বাই কে। তাহলে প্রথম কি করা হলো, চার্জ করা হলো। চার্জ করার পর কিউ চার্জ অ্যাকিউমুলেট হয়ে গেল, তাহলে তাকে ডিসকানেক্টেড করিয়ে দিলাম। তারপরে তার মধ্যে একটি ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করা হলো, যার ইলেকট্রিক কনস্ট্যান্ট কত, কে। ঠিক আছে, আর চার্জ আমরা জানি কি কনজার্ভ থাকে, কনজার্ভ থাকার ফলে কি কে কিউ ইকুয়াল টু কিউ ড্যাশ। তাহলে কিউ সিভি ইকুয়াল টু সি ড্যাশ ভি ড্যাশ, সিভি ইকুয়াল টু কি কে সিভি, আমরা এখান থেকে আনলাম কে সিভি, এই জায়গাটা থেকে আমরা আনলাম। তাহলে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ভি বাই কে। বোঝা গেল, এই জিনিসটা হয়ে গেল। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম ভি বাই কে। একদম ইজি সবগুলো জিনিস। তোমরা যারা সিবিএসসি এক্সাম দিচ্ছ, আমাদের টিবিএসসি এর স্যাম্পল কোশ্চেন পেপারগুলো কাইন্ডলি দেখবে, হেল্প হবে। ঠিক আছে, চলো তাহলে এটা তোমরা দেখে নাও, আর একবার রিভাইন্ড করেও দেখে নিও। ঠিক আছে, চলো তাহলে আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 8। The best instrument for accurate measurement of EMF of a cell is, কি বলতো, ভোল্টমিটার। হ্যাঁ, প্রাথমিক চিন্তায় ভোল্টমিটারই আসতে পারে, কিন্তু আদৌ কিটা ভোল্টমিটার হবে? যদি না হয় কেন হবে না, আর যদি হয় কেন হবে, না হলে কি হবে, সব অ্যানালিটিক্যালি। এই তো এমসিকিউ কোশ্চেন করার তো এটাই আর্ট। ভোল্টমিটার, মিটার বিজে আমরা কি করি, রেজিস্ট্যান্স কম্পেয়ার করি বা নন রেজিস্ট্যান্স বের করতে পারি। মিটারে কি কারেন্ট মেজার করি। তাহলে এই দুটো অপশন বাদ আগেই। এবার তারপর অ্যান্সার কি হবে, ভোল্টমিটার হতে পারে, পটেনশিওমিটার হতে পারে। তো জানো একটা ভালো জিনিস কি, অ্যান্সারটা পটেনশিওমিটার হবে। কারণ আমরা যদি কোট অ্যান্ড কোট লাইন বলি, an ideal voltmeter which does not change the original potential difference needs to have infinite resistance. ভোল্টমিটার যদি খুব আদর্শ হয়, আইডিয়াল ভোল্টমিটারের জন্য অরিজিনাল পটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ ক্যানট বি ডান। ঠিক আছে, এটি একটি শর্ত। তো পটেনশিওমিটার এমন একটি ডিভাইস যে পটেনশিওমিটার does not draw any current from circuit। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, সার্কিট থেকে তো কারেন্ট ড্র করে না, তবুও পটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে পারছে। আর ইনফাইনাইট রেজিস্ট্যান্স ওয়ালা আইডিয়াল ভোল্টমিটারে কিন্তু ইনফাইনাইট রেজিস্ট্যান্স হতে লাগবে। ঠিক আছে, কারণ অরিজিনাল পটেনশিয়াল ডিফারেন্স তো চেঞ্জ করতে পারবে না, তো এমন ভোল্টমিটার বানানো সম্ভবই নয়। কিন্তু পটেনশিওমিটার এমন একটি ডিভাইস যার মধ্যে আমরা এই যে সীমাবদ্ধতাটা, সেটাকে আমরা ওভারকাম করতে পারি পটেনশিয়াল ডিফারেন্স মাপে। ঠিক আছে, এখানে লিখে দেই ইনফাইনাইট রেজিস্ট্যান্স। আমার কথাগুলো বুঝতে পারা গেল। আইডিয়াল ভোল্টমিটারে কি ইনফাইনাইট রেজিস্ট্যান্স, যাতে পটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ না হয়। পটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হতে পারবে না, কিন্তু এমন ভোল্টমিটার বানানো প্র্যাকটিক্যালি পসিবল না। তাই কি ডিজাইন করা হলো পটেনশিওমিটার, যে অরিজিনাল সার্কিট থেকে কারেন্টে ড্র করবে না, কিন্তু আমাদের পটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ ইএমএফ মেপে দেবে। তাই পটেনশিওমিটার হলো বেস্ট ইনস্ট্রুমেন্ট। বুঝতে পারা গেল। তাহলে কোশ্চেন নাম্বার 9 আমরা যাই এবার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 কি বলছে, ইলেকট্রিক কারেন্ট ইজ পাস থ্রু এ সার্কিট কন্টেনিং 2 ওয়্যারস অফ সেম মেটেরিয়াল। দুটি ওয়্যার সেম মেটেরিয়াল কানেক্টেড ইন প্যারালাল।
ম্যাটেরিয়ালটা কিন্তু সেম, তাহলে কি রো সেম হবে, ঠিক রো সেম হবে। রো মানে কি রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালের প্রপার্টি, সেম হবে, কি হবে সেম, যেহেতু ম্যাটেরিয়াল সেম, কানেক্টেড ইন প্যারালাল। ইফ দ্য লেন্থস এন্ড রেডিয়াই of the wires are in the ratio of 3:2, তাহলে L1:L2 কত হয়ে যাচ্ছে 3:2, ঠিক। আর আমরা রেডিয়াই ওয়্যার মানে যে তারগুলো, এই যে ওয়্যারগুলো আছে তাদের রেডিয়াই রেশিওটা কি 2:3, এটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস যদি তোমরা ভালো করে লক্ষ্য করতে পারো, তাহলে রেশিও অফ দি কারেন্ট পাসিং থ্রু দি ওয়্যার উইল বি, আমরা কি জানি potential difference across the wire in a parallel combination of resistance remains constant, এটা আমরা জানি, জানি কি বলো, তাহলে আমরা কি লিখতে পারি, এটা যদি V1 হয় across this, আর যদি V2 হয়, V1 is equal to V2, V1 কত I1 R1, V2 is equal to কত I2 R2, ঠিক। তো V1 is equal to V2 যদি হয়, I1 R1 is equal to I2 R2, তাহলে I1 by I2 আমাদের যদি বের করতে হয় তাহলে কি বের করতে হবে R1 by R2, তাহলে R1 is equal to কত রো L1 by A1 by রো L2 by A2, A1 বা এরিয়া কত পাই আর স্কোয়ার is equal to রো রোর তো কাটা, কারণ রেজিস্টিভিটি সেম হবে যেহেতু ম্যাটেরিয়াল সেম, তাহলে আমরা লিখতে পারি কি L1 by L2 is into A2 by A1 লিখতে পারি। L1 by L2 জায়গাতে আমরা কি লিখতে পারি 3/2, A2 জায়গাতে আমরা কি করতে পারি পাই R2 স্কয়ার পাই R1 স্কয়ার, R1 is to R2 যদি 2:3 হয় তাহলে R2 is to R1 কত 3:2 হবে, তাহলে R2 স্কয়ার is to R1 স্কয়ার is equal to 9:4 হবে, 9:4 হবে কি, তাহলে 3/2 into 9/4 হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা কত 9/27/8 I1 is to, so I1 is to I2 is equal to 27:8, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখা গেল সিম্পল কিন্তু একদম। এই একটা জিনিস লক্ষ্য করো, I1 R1 is equal to I2 R2 না, তাহলে I1 by I2 is equal to কত হবে R2 by R1 না, ঠিক তো। তা R2 by R1 যদি হয় তাহলে আমরা R1 by R2 টা ভুলে বের করেছিলাম, তাহলে 27:8 লিখেছিলাম, অ্যান্সারটা আসলে কত হবে 8:27, জাস্ট কি রেসিপ্রোকাল। এখানে কি করেছিলাম আমরা, এগুলো সব ঠিক আছে, L1 by L2 into A2 by A1, ঠিক আছে। R1 by R2 is equal to L1 by L2 into A2 by A1, তাহলে কি 3/2 L1 by L2, আর A2 by A1 কি হবে R2 স্কয়ার by R1 স্কয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে 9/4 আমরা এখানে বের করে আনলাম, তাহলে কি এটা 27/8, so I1 is to I2 is equal to R2 by R1, তাহলে অ্যান্সারটা কত হবে 8:27, ঠিক আছে, বুঝতে পারা গেল 8:27 হবে, দেখিয়ে দিচ্ছি। এরকম আমারও কনফিউশন হয়ে গেছে, যেরকম পরীক্ষাতে দেখবে কিন্তু তোমাদেরও কনফিউশন হতে পারে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে কি যেতে পারি, তোমরা পড়ো নেক্সট কোশ্চেনটা। কোশ্চেনটা দেখলে, by increasing the temperature the specific resistance of a conductor and a semiconductor, অপশন দিয়েছে। স্পেসিফিক রেজিস্ট্যান্স কি রেজিস্টিভিটি, দ্যাট ইজ রো, ঠিক আছে। তা আমরা আগে একটি টার্ম লিখি, R is equal to ml by n e square tau into a, এখানে m কি মাস অফ ইলেকট্রন, আমি লিখছি না, লিখো মাস অফ ইলেকট্রন, e কি চার্জ অফ ইলেকট্রন, l কি লেংথ অফ কন্ডাক্টর along
হুইচ কারেন্ট ফ্লোজ, তাহলে কারেন্ট যেদিকে ফ্লো মানে যেই কন্ডাক্টর বরাবর ফ্লো করছে। এন কি ফ্রি ইলেকট্রন ডেন্সিটি, ঠিক আছে, ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ঠিক আছে। টাও কি এভারেজ রিল্যাক্সেশন টাইম, টাও কি এভারেজ রিল্যাক্সেশন টাইম মানে দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে কতক্ষণ সময় লাগে এটাকে বলে এভারেজ রিল্যাক্সেশন টাইম। এ কি ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো, এই যে ক্রস সেকশনাল এরিয়াটা দ্যাট ইজ এ, এটা হলো এখানে এটা, ঠিক আছে। তা দেখো টেম্পারেচার ইনক্রিজ করলো, তারপরে কি, তার ফলে কি, এগুলো আমরা জানি, জেনে এসছো। ভাইব্রেশন অফ ইলেকট্রন বেড়ে যায়, যেহেতু টেম্পারেচার বাড়ে তাহলে তাদের মধ্যে কি কলিশনস বাড়ে, তাহলে ভাইব্রেশন বাড়ে, তার মধ্যে কি ভাইব্রেশন অফ ইলেকট্রন ইনক্রিজেস, কলিশন বেড়ে যায়, যেহেতু গতি বেড়ে যায় তাদের মধ্যে র্যান্ডমনেসটা বেড়ে যায়, তাহলে কলিশনস হয়, তাহলে কি টাও দ্যাট ইজ এভারেজ রিল্যাক্সেশন টাইম। তাহলে দুটো ইলেকট্রনের মধ্যে দুই মানে সাকসেসিভ কলিশন হওয়ার যেই সময়টা, তার মধ্যবর্তী সময়টা কমে যায় যদি টাও ডিক্রিজ করে। আর কি করবে, ইনক্রিজ করবে, আর আমরা আর ইজ ইকুয়াল টু কি রো এল বাই এ, তাহলে কি আর ইজ প্রপোর্শনাল টু রো, তাহলে আর যদি বাড়ে রো বাড়বে, ঠিক আছে, তাহলে টেম্পারেচার বাড়ে, ঠিক আছে। এটা কিন্তু কন্ডাক্টরের জন্য আমরা আলোচনাটা করছি, এটা বলে দেওয়া ছিল কন্ডাক্টরসের জন্য, ঠিক আছে। আচ্ছা টেম্পারেচার বাড়লে কি আয়োনাইজেশন অফ অ্যাটম বাড়ে, অ্যাটমের, তাহলে আয়োনাইজেশন কি ইলেকট্রন তার আইসোলেটেড স্টেট, অ্যাটমের আইসোলেটেড স্টেট থেকে আউটার মোস্ট ইলেকট্রনটা যদি বের হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি ফ্রি ইলেকট্রন ডেন্সিটি বাড়লো ইলেকট্রনটা, তার ফলে কি ফ্রি ইলেকট্রন ডেন্সিটি বাড়লে কি হয়ে যায়, রেজিস্ট্যান্স কমে, ঠিক। তাহলে দুইখানে তো দুই রকম, তাহলে রো কমছে, দুইখানে তো দুই এফেক্ট, সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেল। রো এখানে রো বাড়ছে, এখানে রো কমছে, কিন্তু মেটালের ক্ষেত্রে দেখা যায় কি 10⁻29 ফ্রি ইলেকট্রন পার মিটার কিউবে থাকে, রুম টেম্পারেচারে থাকে। তাহলে এন এর যে মানে এন যে আরো বাড়লো এটা নেগলিজিবল, এটা কিছু আসারই করে না, ঠিক আছে। তাহলে যেহেতু আসার করছে না, মানে কোনো এফেক্ট আসছে না, তাহলে আমাদের টাও ডিক্রিজের এফেক্টটাই বেশি এখানে কি সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, যার ফলে কি রো বেড়ে যাচ্ছে। তাহলে ফর এ কন্ডাক্টর, কন্ডাক্টরের জন্য কি রো বাড়ছে। এবার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে চিন্তা করি, টেম্পারেচার বাড়ছে, এন বাড়ছে, তাহলে রো আর এন রো ডিক্রিজ করে যাচ্ছে, সেম টেম্পারেচার বাড়ার ফলে সেই টাও তো ডিক্রিজ করে যাচ্ছে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় কি রুম টেম্পারেচারে, এখানে লিখি সেমিকন্ডাক্টর কি রুম টেম্পারেচারে নেগলিজিবল ফ্রি ইলেকট্রন থাকে, তাদের কি নেগলিজিবল ফ্রি ইলেকট্রন, যার ফলে কি এটা এবার তাদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এন এর ইনক্রিজটা সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে কিন্তু টাও এর ডিক্রিজটা ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, যার ফলে কি রো ডিক্রিজ করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা একটি দেখি ছোট এখানে একটি গ্রাফ দেখি, ওকে। যদি কপারের ক্ষেত্রে হয় মানে কন্ডাক্টর, আমি একটু এঁকে ফেললাম, কন্ডাক্টরের ক্ষেত্রে টাইমের সাথে টেম্পারেচারের সাথে এরকম হবে, এটাকে কপারের ক্ষেত্রে, অর্থাৎ এটি কন্ডাক্টর, ঠিক আছে। আর যদি আমাদের ইয়ের সঙ্গে সেমিকন্ডাক্টরের সঙ্গে আঁকতে যাই, গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে, কমছে তো, বুঝতে পারা গেল এটা কিসের জন্য। অন ইনক্রিজিং টেম্পারেচার রেজিস্ট্যান্স ইন রেজিস্টিভিটি সেমিকন্ডাক্টর অফ সেমিকন্ডাক্টর ডিক্রিজেস, কারণ ইনক্রিজিং ইন এন মানে ফ্রি ইলেকট্রন ডেন্সিটি এটা সিগনিফিকেন্ট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কিসের জন্য, সেমিকন্ডাক্টরের জন্য। এগুলো ছোট ছোট জিনিস পরীক্ষাতে আসতেই পারে। increases for a conductor but decreases for a semiconductor, ঠিক আছে।
ওকে, তাহলে আমাদের 10টা কোশ্চেন সলভ করতে 52 মিনিট, তোমাদের পরীক্ষাতে বেশি থেকে বেশি হলে 10 থেকে 12 মিনিট লাগবে। যত ভালো করে বুঝবে তত স্পিডে করতে পারবে। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 11, we use alloys for making standard resistors. স্ট্যান্ডার্ড রেজিস্টার বানাবার জন্য আমরা অ্যালয় ব্যবহার করি। অ্যালয় কি বলো? আমরা মানে বিভিন্ন মানে কি বলবো তোমাদের, ডিফারেন্ট মেটেল হতে পারে, নন মেটেলও হতে পারে, মানে কম্পোজিশনে থাকে। যদি তাদেরকে আমরা হোমোজেনাস মিক্সচার করি তবে তাদের যেই ফর্মটা আসছে অ্যালয় বলতে তাকে আমরা। ঠিক আছে, তাহলে অনেকগুলো বিভিন্ন বিভিন্ন তার উপযোগিতা আছে, যেরকম স্ট্রেংথ বেড়ে যায় কখনো। এখানে আমরা একটা জিনিস পাচ্ছি কি অ্যালয়। এখানে অ্যালয় আমাদের সবচেয়ে মানে ফেমাস কি নাইক্রোম, নিকেল আর ক্রোমিয়াম দিয়ে বানানো হয়। ঠিক আছে, নাইক্রোমের জন্য কি হচ্ছে আলফা ইজ 0, মানে মোর অর লেস ইকুয়াল টু 0। আলফার ফর্মুলা কি RF মাইনাস RI বাই RF ইন্টু ডেল্টা টি। তো RF ইজ প্রপোর্শন মানে মোর অর লেস তাদের মধ্যে যে ডিফারেন্স ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো RF ইজ কি মোর অর লেস RI, মানে কি অনেক টেম্পারেচার রাইজেও তাদের মধ্যে মানে বেশি একটা রেজিস্ট্যান্স বাড়ছে না, যার ফলে কি এটা একটা পয়েন্ট যেরকম, তবে তাদের কিন্তু মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট থাকে। এটা আমাদের লক্ষ্য করতে হয়। তাহলে কি অনেকটা হাই হিট দিলেও তাদের যে রেজিস্ট্যান্স চেঞ্জ সেটা মোর অর লেস নেগলিজিবল। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, তাহলে আমরা যতই টেম্পারেচারটা বাড়াচ্ছি তাদের মধ্যে মানে গলে যাচ্ছে না আর কি। এই একটা জিনিস মেল্টিং পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। আর হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স থাকে, রো বেশি থাকে। রো ইজ ইকুয়াল টু কি RA বাই L। ঠিক, তাহলে আর রো যত বেড়ে যাবে L তত আমাদের কম রাখতে পারবো না। তা কম রাখার ফলে কি আমরা ছোট জায়গাতেও তো এই রেজিস্টারটাকে অ্যাকোমোডেট করতে পারবো। তার ফলে কি আমাদের ক্যারিং চার্জ কম পড়বে, আমাদের মানে কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনসটা এটা আমাদের বেশি এসে পড়ে। তাহলে অ্যান্সারটা কি 1 হবে। লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি এন্ড হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স কি হবে, এন্ড হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স। বোঝা গেল? একদম কম হবে আর কি রো। ঠিক আছে, দ্যাটস অল। এবার চলো, ওকে আমি কি একটা ফর্মুলা ভুল করে নিলাম, এটা RF হবে না, এটা RI হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এ কনস্ট্যান্ট ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড বিটুইন দ্য টু এন্ডস অফ এ ইউনিফর্ম মেটালিক ওয়্যার। ইউনিফর্ম মেটালিক ওয়্যার হিট ডেভেলপ কি H। তো H এর আমরা ফর্মুলা কি জানি, V²/R ইন্টু T। ওকে, কোথা থেকে আসছে, H ইজ ইকুয়াল টু I²RT আমরা জানি ফর্মুলা থেকে। তো IR ইজ ইকুয়াল টু কি V, IR বা I এর জায়গাতে আমরা কি V/R ইজ ইকুয়াল টু I। তাহলে H ইজ ইকুয়াল টু কি V²/R² ইন্টু R ইন্টু T। H ইজ ইকুয়াল টু কি V²/R ইন্টু T। এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা লিখে ফেলি। আমরা I এরটাও লিখতে পারতাম, কিন্তু আমাদের এখানে বলেছে কনস্ট্যান্ট ভোল্টেজ দিয়েছে, তাহলে V কনস্ট্যান্ট আর টাইম তো আমাদের কনস্ট্যান্ট এখানে আছে, ডেভেলপড ইন ইট ইন আদার ওয়্যার অফ দ্য সেম ম্যাটেরিয়াল, ডাবল দ্য রেডিয়াস এন্ড টুয়াইস দ্য লেংথ এজ কম্পেয়ার্ড টু অরিজিনাল ওয়্যার। তাহলে T ও কনস্ট্যান্ট, তাহলে H ইজ প্রপোর্শনাল টু 1/R। তাহলে H1/H2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, R2/R1। ঠিক, তা R এর ফর্মুলা কি রো L/A। যেই তো কই যে সেম মেটেরিয়াল বলেই দিল, তাহলে রো রো কাটা। ঠিক, তাহলে R2/R1 ইজ ইকুয়াল টু L1/L2 ইন্টু A2 উপরে উঠে যাবে। ঠিক, তাহলে A2 যদি উপরে উঠে যায়, পাই আমাদের কাছে থাকবে L1 এটা ভুল হচ্ছে না, R2/R1 ইজ ইকুয়াল টু L2/L1 ইন্টু A1/A2। কিভাবে হলো,
এটা তো আমরা জানি একটু আগে a2 L1 বাই a1 ঠিক তাহলে কি L2 বাই L1 ইন্টু a1 উপরে উঠে যাবে বাই a2 ঠিক আছে দেখতে পাওয়া যাচ্ছে L1 বাই L2 ইন্টু পাই এবারে পাই R1 স্কয়ার বাই পাই R2 স্কয়ার পাই পাই ক্যান্সেলড আউট ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে এই ইচ্ছা করলে তোমরা মুখস্থ করে রাখতে পারো R1 বাই R2 হোল স্কয়ার বোঝা গেল হ্যাঁ ওকে এখানে ভুলে গেছে L2 বাই L1 তাহলে আমাদের কি দিল ডাবল দ্য রেডিয়াস ঠিক আছে ইফ another of the same material double the radius double twice the length twice তাহলে এখানে কি হলো R2 বাই R1 is equal to 2 length এর ক্ষেত্রে সেম L2 বাই L1 is equal to 2 আমাদের লাগবে কি R1 বাই R2 মানে 1 বাই 4 লাগছে কি তাহলে আমাদের তো H2 বের করতে হবে ঠিক আছে হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে একটু উপরে উঠে যাচ্ছি L2 বাই L1 কত 2 R1 বাই R2 কত হবে 1 বাই 2 হোল স্কয়ার কারণ R2 বাই R1 ইকুয়াল টু 2 তাহলে 1 বাই 2 হোল স্কয়ার is equal to 2 into 1 by 4 that is 1 by 2 তাহলে R2 by R1 is equal to 1 by 2 তাহলে H1 by H2 is equal to 1 by 2 H1 আমরা কি জানি H তাহলে H2 equal to 2H ঠিক আছে তোমাদের কোশ্চেনে এই টাইপের কোশ্চেনগুলো অনেক বেশি বোঝা গেছে এটা রিপিট করতে লাগবে না তোমরা আরেকবার দেখে নেবে না হলে এমনিতেই ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে if the potential difference V applied across a conductor is increased to 2V with its temperature kept constant the drift velocity of the free electrons in a conductor will তাহলে আগে আমরা ফর্মুলাটা লিখি VD is equal to EV by ml into tau জানো V হলো কি potential difference L হলো length of the conductor M হলো mass of electron tau হলো average relaxation time VD কি drift velocity অনেকগুলো ফর্মুলা আসছে নোট করে নিলেই ভালো হয় drift velocity ঠিক আছে এটা কি average relaxation time তাহলে আমাদের কি বললো এটা তো কনস্ট্যান্ট E বাই M কারণ E তো চার্জ অফ ইলেকট্রন আর টাও এখানে কি টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট টাও কনস্ট্যান্ট লেংথ অফ দি কন্ডাক্টর আচ্ছা আমি এটা একটু আঁকি ইলেকট্রন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু অপোজিট সাইডে থাকে এটা মাথায় রাখতে লাগবে লেংথ তো L বলেই দিলাম আর V অ্যাপ্লাইড অ্যাক্রস দি কন্ডাক্টর ওকে এটার থেকে আমরা এই জিনিসটা আসতে পারি তাহলে E বাই M তো অলওয়েজ কনস্ট্যান্ট কারণ চার্জ অফ ইলেকট্রন বাই চার্জ মাস অফ ইলেকট্রন এটা তো কনস্ট্যান্ট আর টাও কি অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট বলে দিয়েছে তাহলে টাও কনস্ট্যান্ট কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট হলে তাদের মধ্যে র্যান্ডমাইজেশনটা আপাতত কনস্ট্যান্ট রয়ে গেল তাহলে কি তাদের মধ্যে যেই সাকসেসিভ কলিশনস এর মাঝখানে যে এভারেজ পিরিয়ডটা সেটাও কনস্ট্যান্ট রয়ে গেল ঠিক আছে তাহলে E by M into V by L into tau তাহলে VD is proportional to only V তাহলে drift velocity 1 by VD 2 is equal to V1 by V2 আমাদের কি পরের ফ্রি ইলেকট্রনস ইন এ কন্ডাক্টর পরের মানে যদি আমরা 2V করে দিই অ্যাপ্লাইড ভোল্টেজটাকে তাহলে কি হবে VD whole 2 is equal to V2 by V1 into VD ঠিক আছে into VD1 আর কি তো VD1 কি বলো VD1 কে আমরা V ধরে নিই শুধু V ধরে নিই V2 by V তাহলে V2 কত 2V by V into V তাহলে ইকুয়াল টু 2V তাহলে কি হয়ে গেল ডাবল হয়ে গেল ডাবল অফ ইটস ইনিশিয়াল ভ্যালু তাহলে নাম্বার 3 ডাবল অফ ইটস ইনিশিয়াল ভ্যালু ওকে দেখো এখানে আমরা
কি পেয়ে গেলাম কোশ্চেন একটি উদ্ভট রকমের কম্বিনেশন যেখানে এ আর বি দুটো পটেনশিয়াল কি বলবো এন্ড পয়েন্টস আছে। তা এখানে কি আছে 3 ওহম 6 ওহম 8 ওহম 30 ওহম। আমরা পটেনশিয়াল মেথডটা ইউজ করি, এখান থেকে চলা শুরু করি, সেম পটেনশিয়াল অর্থাৎ এটার পটেনশিয়াল এ হবে, কোনো রেজিস্ট্যান্স আছে নেই, তাহলে এটার পটেনশিয়াল কত হবে এ হবে, ঠিক আছে। কিন্তু এখানে তো একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এরপরে আমরা যেতে পারবো না। তো এটা পটেনশিয়াল কি বি, এখানে কি এসে পড়বে বি, এখানে কি গ্যাপ মানে ডট, তো এখানে তো কিছু নেই, তাহলে এইটাকে আমরা সি ধরে নিলাম। আমরা যদি আঁকি এ বি সি, ওকে, সিটা মাঝে রাখি, তাহলে এর মধ্যে পটেনশিয়াল কাদের চেঞ্জ হয়নি, আগে এটা একটু লক্ষ্য করো। এ আর সির মধ্যে আমরা আঁকি, এ আর সির মধ্যে দুটো আছে, তাহলে কে কে আছে এ আর সি 3 ওহম, এ আর সির মধ্যে কি আছে 6 ওহম। আচ্ছা, এবার সি আর বির মধ্যে কে আছে এটা দেখতে লাগবে। সি আর বির মধ্যে কে আছে, সি আর বির মধ্যে আছে 8 ওহম 8 ওহম। এ আর বির মধ্যে কে আছে 30 ওহম। চলো তাহলে আমাদের সেই এবার আমাদের তো আমাদের নিজের ফর্মুলা পেয়ে গেলাম। 3 আর 6 কত, আর এই পার্টটা এসি লিখে দিই, ঠিক 6 into 3 by 6 plus 3 18 by 9 is equal to 2 ওহম। এবার এটাকে যদি যোগ করি আর অফ এ বি প্রাইমারিলি কত ওহম, এটা এখন লিখছি না, আর এসিবি লিখি, আর এসিবি কত, এটা কত হয়ে গেল 2 ওহম, 2 ওহম প্লাস 8 ওহম 10 ওহম, ঠিক। আর এবার এবি মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হয়ে যাবে এবার 10, এটা আমরা ফর্মুলা জানি, কিন্তু 1 ফর প্যারালাল কম্বিনেশন 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটা কি হয়ে যাবে R1 প্লাস R2 বাই R1 R2, সো R equivalent equal to R1 R2 বাই R1 প্লাস R2, ঠিক আছে। তাহলে আমরা এই ফর্মুলাটাই কিন্তু ইউজ করছি। আর আর সিরিজের ক্ষেত্রে কি হবে R1 প্লাস ওহো, তোমরা তো দেখতেই পাচ্ছ না, বলবে তো, আরে বলবে কিভাবে, 1 by R equivalent is equal to 1 by R1 plus R2, R1 plus R2 by R1 into R2, R equivalent equal to R1 R2 by R1 plus R2, ঠিক। তাহলে 10 into 30 by 10 plus 30, এখানে কত হয়ে যাচ্ছে 300 divided by 40, 0 0 দিয়ে কাটা 15 by 2, that is equal to 7.5 ওহম। অ্যান্সারটা কত আসছে 7.5 ওহম। বুঝতে পেরেছো আগে কি পটেনশিয়াল পয়েন্টস গুলো, এখানে এ এ, এটা তো বি, এখানে বি, ঠিক, কিন্তু এখানে তো একটা রেজিস্ট্যান্স এসে পড়ছে তার মধ্যে কি এটা পটেনশিয়াল কনস্ট্যান্ট। এবার ঠিক আছে, এটাকে আরেকটা পয়েন্ট নিতে হচ্ছে কারণ সব দিকেই তো রেজিস্ট্যান্স, তাহলে সি, তাহলে আমরা কি করছি পয়েন্টগুলো আগে প্লট করে নিয়েছি, তো তাদের মধ্যে শুধু রেজিস্ট্যান্স গুলো বসিয়ে দিয়েছি, তারপর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিয়েছি, 7.5 ওহম অ্যান্সার এসে পড়েছে, ঠিক আছে। এটা আরেকবার একটু দেখে নাও তোমরা পজ করে। এবার 15 নাম্বার কোশ্চেনটা কনসিডার করো। এখানে কি বললো অ্যাজ এ ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। তো আমরা একটা ফর্মুলা জানি কি, এটা আমাদের একটু পরেও লাগবে, কিউবি সাইন থিটা, ঠিক আছে। বি ইকুয়াল টু কত হবে এফ বাই কিউ ভি সাইন থিটা, ঠিক আছে। এটা আরেকটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, এফ ইকুয়াল টু বি আই এল সাইন থিটা, তাহলে এফ বি ইকুয়াল টু এফ বাই আই এল। বিভিন্ন রকম আমরা লিখতেই পারি, আর জেনারেলি আমরা বিটা কি লিখি বলো, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ভেবে বলো, ঠিক আছে। নাহলে তো আমরা একটু পরে আবার দেখছি ওই। তাহলে এফ কি
নিউটন, আই কি এম্পিয়ার, এল কি মিটার, সাইন থিটার তো কিছুই হয় না, তাহলে এন এম্পিয়ার টু দি পাওয়ার মাইনাস এন, এম টু দি পাওয়ার মাইনাস, এটা হবে টু। এটা আর বেশি ডিসকাস করে লাভ নেই, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি, 60 নাম্বার কোশ্চেন। দ্য কয়েল অফ এ মুভিং কয়েল গ্যালভানোমিটার ইজ ওন্ড ওভার এ মেটাল ফ্রেম। এরকম একটি কি করা হয়, মেটাল ফ্রেমের উপরেই তাকে আমরা বাঁধি। কেন? কারণ দ্য ইংরেজি যদি বলি, দ্য কয়েল অফ এ গ্যালভানোমিটার ইজ ওন্ড অন এ মেটাল ফ্রেম সো দ্যাট ইট প্রোভাইড ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং। মানে কি, শুধু সে ইনডিউসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্যই যাতে সে ডিফ্লেকশন হয়, তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিংই যাতে হয়, বাইরের অন্য কোনো ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং কার জন্য? প্রোডাকশন অফ ইডি কারেন্ট। ডিটেলস এখন ইডি কারেন্ট আর আলোচনা করব না। দ্যাট অপোজ দ্য মোশন অফ দ্য কয়েল। আমরা জানি অপোজ দ্য মোশন অফ দ্য কয়েল, এটাই তো ইনডিউসড ইএমএফ। ইনডিউসড ইএমএফ আমাদের তো ফ্যারাডেজ ল জানাই আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? 4 নাম্বার 4 প্রোভাইড ইলেকট্রোম্যাগনেটিক। ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে, মাথায় রাখতে হবে। আর জেনারেলি মেটাল ফ্রেমটা অ্যালুমিনিয়ামের হয়, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, একটা ফর্মুলা, আমরা আগে ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলাটা লিখে নিই। ম্যাগনেটিক মোমেন্ট অফ এ লুপ ইজ গিভেন বাই আই ইন্টু এ, ঠিক আছে, আই এ আর কি, where I is current through the loop, I current through the loop, এ কি এরিয়া অফ লুপ, ঠিক আছে, বুঝতে পারা গেল এরিয়া অফ লুপ। এখানে যে বললো টু এডস অফ দ্য সেম লেন্থ, তাদের কি লেন্থ দ্য সেম আর শেপড ইনটু এ স্কোয়ার অফ সাইড এ এন্ড সার্কেল উইথ রেডিয়াস। তাহলে কি, যেহেতু লেন্থটা সমান তাদের পেরিমিটারটা সমান হবে, তাহলে স্কোয়ারের জন্য কি পেরিমিটার 4a, সার্কেলের সার্কামফারেন্স কত 2 পাই আর, তো এই দুটো কি সমান হবে, দ্যাট ইমপ্লাইজ a ইকুয়াল টু পাই আর বাই 2, a ইকুয়াল টু পাই আর বাই 2, ঠিক আছে। এবার ম্যাগনেটিক মোমেন্ট অফ স্কোয়ার লুপ কত হবে, SQ লিখে দিচ্ছি। ম্যাগনেটিক মোমেন্টটাকে এইভাবে লেখা হয়, ওকে। স্কোয়ার লুপ কত হবে, আই ইন্টু এ স্কোয়ার বাই না সরি এ স্কোয়ার, এ ইন্টু পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 4, কারণ এ স্কোয়ারই হলো এরিয়া অফ এ স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 4। আর সার্কুলার লুপের ক্ষেত্রে কি হবে, সিআই যদি লিখি, এ সিআই, আই তো আই রয়ে গেল, সেম কারেন্ট তো বলে দিলে দে ক্যারি সেম কারেন্ট, আই পাই আর স্কোয়ার, ঠিক, আই পাই আর স্কোয়ার। তাহলে এবার পি স্কোয়ার বাই পি সার্কেল ইজ ইকুয়াল টু কত, আই পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 4 বাই আই পাই আর স্কোয়ার। আই কাটা পাই, একটি পাই কাটা, আর স্কোয়ার কাটা, তাহলে কত, পাই বাই 4। অ্যান্সার কত হয়ে যাবে, π/4। অ্যান্সার কত গেল, π/4। সবগুলা করবে, তাহলে তোমাদের এন্ট্রান্সের জন্য বেশ হেল্প হবে, ঠিক আছে। এই হলো স্কোয়ার সার্কেল, প্রতিটা এ, এখানে রেডিয়াস আর, বোঝা গেল, ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা জিনিস দেখো, এই জিনিসটা একটু আমি মনে করিয়ে দিতে চাই। সাপোজ এটা আমাদের সারফেসটা, ওকে, এইভাবে কারেন্ট যাচ্ছে, ওকে, তাহলে আমরা কি করব, এইভাবে আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুলটা ইউজ করব, ওকে। কার্ল দ্য ফিঙ্গার্স অফ দ্য রাইট হ্যান্ড ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট, ডিরেকশন অফ কারেন্টের দিকে আঙ্গুলগুলো বেঁকালাম, দেখো তোমাদের সুবিধার্থে এইভাবে বেঁকালাম,
ওকে, তাহলে কি নিচের দিকে না বৃদ্ধাঙ্গুলিটা, তাহলে নিচের দিকেই হবে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন, সরি নট সাউথ। ওকে, তো এটাই হয়ে গেল আমাদের ম্যাগনেটিক মোমেন্টের, যেদিকে আমাদের বুড়ো আঙ্গুলটা পয়েন্টেড থাকবে সেটা হবে নর্থ পোল, আর যেদিকে তার পিছন অগ্র মানে পিছনের ভাগটা থাকবে সাউথ পোল। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দিও। চলো এবার আমরা কম্পোনেন্টস অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ডটা দেখে নিই। আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, এখানে যদি আমরা কম্পাসটা রাখি নর্থ সাউথ, ঠিক আছে, তাহলে এটা হবে আই। আই কি বলতো, অ্যাঙ্গেল অফ ডিপ, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডিপ। আর এটাকে আমরা ডিপ নিডেল বলি। আর এটা কি, হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড। আর বিই কি, এই বরাবর, এটা কি আর্থস ম্যাগনেটিক ফিল্ড, কারণ এটাতে আমরা ডিপ মিডলটা দিলাম না। বিএইচ কি হরিজন্টাল কম্পোনেন্ট বললো, বিই কজ আই, বিভি বিই সাইন আই, তাহলে ট্যান আই কত হয়ে যাবে, বিএইচ। ঠিক আছে, তাহলে the horizontal component of Earth's magnetic field at a place is √3 times the vertical component। ঠিক আছে, 1/√3 হয়ে যাবে এই পার্টটা, তাহলে আই কত হয়ে যাবে 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, π/6 লিখতে পারি। অ্যান্সারটা কত হয়ে যাবে, π/6। একদম সিম্পল পার্ট এগুলো, ঠিক আছে, π/6। তারপর আমাদের ম্যাগনেটিক এক্সিস অ্যান্ড জিওগ্রাফিক এক্সিস যা আছে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা তাকে আমরা কি বলবো, চলো দেখে নেওয়া যাক। আমরা যদি একটি বইয়ের মতো আঁকি, দেখা যাচ্ছে কি, এবার দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলবো, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। যদি আমরা একটা এক্স নিয়ে নিই আর কি পয়েন্ট, ঠিক আছে, এটাকে কি বলবো, ম্যাগনেটিক মেরিডিয়ান। এটা কি, ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেটিক সাউথ, জিওগ্রাফিক্যাল নর্থ, জিওগ্রাফিক্যাল সাউথ। তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, the small angle between magnetic axis and geographic axis at a place is angle of declination বা ম্যাগনেটিক ডিক্লিনেশন। বোঝা গেল? এটা বোঝার কিছু নেই, মানে এই পয়েন্টগুলো মাথায় রাখবে, বিভিন্ন ফর্মুলা আসতে পারে কোশ্চেনে। What is geographical meridian? At any point on our surface, the plane passing through geographical poles, ঠিক আছে, and that point, geographical poles and that point, তো এই x আমাদের সেই পয়েন্টটা। ম্যাগনেটিক মেরিডিয়ান কি, at any point on our surface, the plane passing through magnetic poles and that point। বোঝা গেল? একদম ইজি। একটা এবার কোশ্চেন নাম্বার 20। Two coils are placed close to each other. The mutual inductance of the pair of coils depend upon the, আগে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলাটা লিখি, K ইন্টু L1 ইন্টু L2। এগুলো কি, সেলফ ইন্ডাকটেন্সেস, ঠিক আছে, দুটো কয়েলের। তো আমরা যদি কয়েল দুটোকে এভাবে রাখি, তাহলে কে এর ভ্যালু একরকম আসছে, তোমরা একবার পড়েছ এক্সপেক্টেড। আমরা যদি কয়েল দুটোকে এভাবে রাখি, তাহলে কে ভেরি করছে, তাহলে কি তাদের রিলেটিভ পজিশনস গুলো
জন্য চেঞ্জ করছে, এটা কি এখানে কি ওরিয়েন্টেশনস এর জন্য রিলেটিভ পজিশন, আর এখানে কি ওরিয়েন্টেশনের জন্য চেঞ্জ হচ্ছে। তাহলে কি two coils are placed close to each other, the mutual interactions of the pair of coils depend upon the relative position and orientation of the coils. ঠিক আছে, বুঝে গেল। A conducting square loop of side L and resistance R moves in its plane with the uniform velocity v perpendicular to one of its sides. A magnetic induction B, constant in time and space, pointing perpendicular and into the plane of the loop, exists everywhere as shown in the figure. The current induced in the loop is. Question number 21 আবার আমরা পড়ি। A conducting square loop of side L and resistance R moves in its plane with the uniform velocity v perpendicular to one of its sides. তাহলে এই সাইডের সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক। A magnetic induction B, constant in time মানে টাইমের সাথে কনস্ট্যান্ট, and space মানে স্পেসের সাথে, pointing perpendicular and into the plane মানে এটা, এখানে আমরা কি জানি, একটি তীর যদি হয়, যদি ভিতরের দিকে ঢুকে, তার পিছন জায়গাটা আমরা দেখতে পাই না, দেখো একটু লক্ষ্য করো। তাহলে পিছন জায়গাটা হলে এখানে যদি ঢুকতে চাই, তার ভিতরে ঢুকতে চাইলে আমরা ক্রস দেখতে পাই, বের হতে চাইলে কি আমরা একটা বিন্দু দেখতে চাই এই প্যানটার মতো, ঠিক। তো বাইরে আসতে গেলে, এটা আমাদের ভিডিও একটি আছে, এটা তোমরা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা অনুযায়ী তোমরা দেখতে পারবে। তাহলে কি বাইরের দিকে আসতে চায়, এখন কি ভিতরের দিকে ঢুকতে চায়, তাহলে ক্রস, বুঝতে পারা গেল এখানে ভি। কিন্তু একটি জিনিস দেখো, আমরা এই যে ফর্মুলাটা ইউজ করি E equal to VVL, এটা কখন হয়, যখন V is perpendicular to B is perpendicular to L, তাই তো নাকি? ধরতে পারা গেলে না। আরেকটা জিনিস দেখো, আমরা E কে কি লিখি, মাইনাস অফ ডি ফাই ডিটি না? তো ডি ফাই ডিটি ফাই কে আমরা কি লিখি, বি ইন্টু এ বি এ কস থিটা। তো এখানে থিটা কত, বি আর যে এই এরিয়া 90 ডিগ্রি না, তো যদি 90 cos 90 ডিগ্রি হয়ে যায়, তবে কত, ফাই ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে না? ফাই যদি 0 হয়ে যায়, ই ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে না, ঠিক। এবার ই যদি 0 হয়ে যায়, তাহলে আমরা কি জানি, ই যদি 0 হয়ে যায় তাহলে ভিভিএল ও 0। আমার এটা বের করতেই লাগছে না, আই ইকুয়াল টু কি হয়ে যাবে, 0। এটা তো কোনো দরকার নেই, যদি হতো ভিভিএল সব যদি পারপেন্ডিকুলার, তাহলে এই জিনিসটা হতে পারতো আর কি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, 0। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমরা কি জানি, ম্যাগনেটিক ফ্লাক্স দ্যাট ইজ ফাই, কত দিয়ে দিয়েছে আমাদের, 5t স্কোয়ার প্লাস 3t প্লাস 16। তো ই কি জানি আমরা, ইন্ডিউসড ইএমএফ মাইনাস অফ ডি ফাই ডিটি, ঠিক। তো ডি ফাই ডিটি কত, 10t, কারণ 2 সামনে আসলো, 5 ইন্টু 2 10 t প্লাস 3, আর ডি ফাই ডিটি at t equal to 4 মানে ইনডিউসড ইএমএফ ইন দ্য কয়েল at time t equal to 4, t equal to 4 কত, 10 into 4 plus 3, 40 plus 3 আমরা বের করতে নিতে পারলাম, t equal to 4 সেকেন্ড। ও সেকেন্ড হলো, হ্যাঁ ওয়েবারে যেহেতু দিয়েছে আমরা তো সেকেন্ডই নেব, ঠিক আছে। 5 equal to minus 43 ভোল্ট, ঠিক আছে। কারণ the cause of the EMF is such that it opposes the cause, the direction of the EMF is such that it always opposes the cause of the motion. So negative minus of d phi dt equal to minus of 43 volt, ঠিক আছে। 22 সলভড, আমাদের আর 3টি কোশ্চেন বাকি আছে, ঠিক আছে। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 23 কি বলছে।
Which of the following graphs represent the variation of current with frequency f in an AC circuit containing a pure capacitor? ঠিক আছে, পিওর ক্যাপাসিটর হলে সেটা সার্কিট ডায়াগ্রামটা কেমন হয় জেনারেলি। এখানে কিন্তু আমরা বেশি কথা বলবো না, ঠিক আছে। সি, তো যখন কারেন্ট চলা শুরু করলো, মানে কারেন্ট প্রডিউস হওয়া শুরু করলো, কিউ মাইনাস কিউ অ্যাকুমুলেট হলো, প্লাস প্লাস প্লাস। তো ফেনোমেননগুলো কি কি এসে বললো, ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি যদি হয়, আই ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, আই ইকুয়াল টু আই নট কজ ওমেগা টি, আই নট ইজ ইকুয়াল টু কি সি ভি নট ওমেগা, আই নট ইজ ইকুয়াল টু কি ভি নট বাই আই ওমেগা সি। ওমেগা সি কে আমরা এক্সিও লিখি, ঠিক আছে। বুঝতে পারা গেল। I is always proportional to I naught, তো I is proportional to 1 by xc, ঠিক। তো xc আমরা কি জানি, দেখো xc 1 by omega c, তো নাকি xc দেখা যাচ্ছে কি I, এটা তো জানি, তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি। আচ্ছা, আমরা এটা জানি না, I not equal to c v not omega, I not equal to v not by 1 by omega c, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি না, কারণ I is proportional to I not, I is proportional to 1 by xc, ঠিক আছে। তাহলে xc আমরা জানি কি, আবার 1 by omega c, ওমেগা হলো কি, ওমেগা কি বলো, চলো চলো, ওমেগা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা জানি, ঠিক আছে। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হয়, 1 বাই এটা কত হয় 2 পাই এফ সি, বা এক্স ইকুয়াল টু 1 বাই 2 পাই নিউ সি, সি বলে তো ক্যাপাসিটেন্স, ঠিক আছে। তাহলে এক্স আই ইজ যদি প্রপোর্শনাল টু 1 বাই এক্স সি হয়, তাহলে আই ইজ প্রপোর্শনাল টু নিউ, ঠিক আছে। আই ইজ প্রপোর্শনাল টু নিউ, তারা ডিরেক্টলি তারা প্রপোর্শনাল। তাহলে গ্রাফটা কেমন হওয়া উচিত, এরকম হওয়া উচিত, আই আর এফ, আমরা নিউ আর এফ সেম, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, ওকে। তাহলে অপশন কি ঠিক হবে, 3 নাম্বার 3টা হবে ঠিক অপশন, ঠিক আছে, নাম্বার 3 হবে ঠিক অপশন, এইটা আমরা তো আঁকলাম, ওকে। তারপরে আমাদের আর দুটো কোশ্চেন বাকি আজকে, আমরা চেষ্টা করবো আজকেই যাতে পার্ট 2 যাতে আপলোড করা যেতে পারে, ওকে। 24 কোশ্চেন নাম্বারটা দেখো, তাহলে কি, a 20 volt AC is applied to a circuit consisting of a resistance and a coil with negligible, coil মানে কি বলতে চাইছে, তাহলে ইন্ডাক্টর, ঠিক। ডায়াগ্রামটা কি নিয়ে আমরা তাহলে জানো, তোমাদের এখন এই জিনিসটা দেখেই মহালয়ে দেখতে বসবো, এখন 3:19 বাজছে। হ্যাঁ, এটা আমরা ধরে নিলাম আই নট সাইন, এটা আমাদের জন্য, এটা না লিখলেও হবে। তাহলে আর এল, এটা প্লাস প্লাস মাইনাস ভি আর ভি এল, ভি আর কত, ভি নট অফ আর ইন্টু সাইন ওমেগা, ঠিক আছে। আই যদি এটা ধরে আর কি, ঠিক আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আসল রিলেশনটা কি, ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট হোল আর স্কোয়ার প্লাস ভি নট এল স্কোয়ার। এটা আমাদের ভি নট স্কোয়ারটা দেওয়া আছে কত, 20 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার কত, মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রস ভোল্টেজটা কত, 12 স্কোয়ার। তাহলে আমাদের বের করতেই তো বললো ভোল্টেজ অ্যাক্রস দি এল, তো ভি নট হোল এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তো 20 প্লাস 12 কত, 32 ইন্টু 20 ইন্টু 20 মাইনাস 12 কত, 8, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b ফ্রম হোয়াট a স্কোয়ার। 32 ইন্টু 2 8 কত বলো,
বলো বলো বলো, চলো চলো। 256, ঠিক আছে। তো ভি নট হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। তো 16 ইন্টু 16 কত? 256 না? সো ভি নট এল ইজ ইকুয়াল টু 16 ভোল্ট। সিম্পল অ্যাজ ইট। বুঝতে পারা গেল? কত হলো অ্যান্সার? 16 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা আমাদের লাস্ট কোশ্চেনটা করি। চলো, 16 ভোল্ট হয়ে গেল। চলো, instantaneous values of EMF and the current in a series AC circuit are E naught sin omega t আর I equal to I naught sin omega t plus pi by 3। আমরা যদি দেখি, আচ্ছা এগুলা কি E naught and I naught আর পিক ভ্যালুস, কি পিক ভ্যালুস, ঠিক আছে। E naught and I naught আর পিক ভ্যালুস। যদি এটা হয় তাহলে এখানে কি হয় দেখো, আমরা যদি এগুলোকে একটু অ্যানালাইজ করি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স আমরা কত পেয়ে যাব? ফেজ ডিফারেন্স বলা ঠিক পাই বাই 3, ঠিক আছে না? তো ই ল্যাগস আই বাই পাই বাই 3। তো ই or current leads EMF by pi by 3। এই যে জিনিসটা, এটা কোথায় লক্ষ্য করতে পারি আমরা? সিরিজ সিআর সার্কিট বা আরসি সার্কিট আরসি সার্কিটে এবং এলসিআর সার্কিটেও কিন্তু হয়, ঠিক? এটা আমরা জানি। তাহলে দুইখানেই তো হতে পারে, এটা আরসি সার্কিটও হতে পারে, এলসিআর সার্কিটও হতে পারে। নেসেসারি না আরসি সার্কিটেই হতে হবে কিংবা এলসিআরই হতে হবে। কোথায় হবে? আরসি এবং এলসিআর দুর ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। তো আজকে এখন অবধি আমরা সেকশন এটা কমপ্লিট করে নিলাম। সবগুলো তোমরা আরেকবার যদি অসুবিধা হয় রিভাইজ করে নেবে, মানে রিভাইন্ড করে করে। তো এখানে আজকে আমরা শেষ করি। আমরা সেকশন বি নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা কাছে যাচ্ছে, ঠিক আছে। অন্য সবগুলো দেখবে। ওকে, হ্যাভ এ গুড নাইট, ডে, এনি টাইম যখন তুমি ভিডিওটা দেখছো। এখন 3:25 বাজে রাত্রি, আজকে মহালয়া। ঠিক আছে, চলো বাই।